হ্যালো এসএসসি 26। সো এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো হচ্ছে যে আমাদের ফিজিক্সের কোন কোন টপিকগুলো এমন আছে যেই টপিকগুলো থেকে পরীক্ষা একদম প্রশ্ন আসবে এবং আমরা 100% সিকিউ, এমসিকিউ এবং এসকিউ যাই আসবে না কেন, আমি যেই টপিকগুলো তোমাকে এই ভিডিওতে বলবো এই টপিকগুলোর বাইরে ভাই কিচ্ছু আসবে না। সো আমরা প্রত্যেকটা অধ্যায় একদম অধ্যায় 1, 2, 3, 4, 7, 8, 10 সবগুলো অধ্যায়ের যেই যেই টপিক ইম্পর্টেন্ট ব্রেকডাউন করে দেখাবো এবং পরীক্ষায় প্রশ্ন আসলে যাতে তোমার পরিচিত লাগে যে আচ্ছা না এই টপিকটা তো ভাইয়া বলছিল এবং এই টাইপের কোশ্চেন বলছিল ভাইয়া আসবে, তুমি দেখেই বুঝতে পারবা। আমি তোমাকে এই জিনিসটা আজকে ক্লাসে মানে এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাই দিচ্ছি। তো চলো আমরা প্রথম অধ্যায় আমরা শুরু করবো হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি দিয়ে। সো দেখো গতি অধ্যায় কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। গতি অধ্যায় থেকে আমরা 5টা টপিক দেখবো। সো টপিক 1 হচ্ছে গতি, স্থিতি, কাঠামো, বিভিন্ন প্রকার গতি। এইখান থেকে কিন্তু ভাই কোনো সিকিউ আসে না, এখান থেকে আসে হচ্ছে এমসিকিউ কিংবা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। এবং এবছর যেহেতু এসকিউ আছে, এসকিউ কিন্তু চলে আসতে পারে। সো কি কি পড়তে হবে? সকল ধরনের গতির উদাহরণ তোমাকে পড়তে হবে, যে কোন গতির উদাহরণ কোনটা, ঠিক আছে, যে নিচের কোনটা পর্যাবৃত্ত গতির উদাহরণ, নিচের কোনটা ঘূর্ণন গতির উদাহরণ, ঠিক আছে, বা কোনটা ঘূর্ণন গতি নয়। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে এমসিকিউতে আসে কিন্তু। এরপরে হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, যে কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি, বা কোনটা ভেক্টর নয়, কোনটা স্কেলার নয়, এইগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এই দুইটা টপিকই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। লাস্টলি দূরত্ব, সরণ ও দ্রুতি ও বেগের পার্থক্য। তুমি এরকম অনেক প্রশ্ন বিগত বছরগুলোতে দেখবা যে এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, বি অবস্থান থেকে সি অবস্থানে গেছে, তার দূরত্ব এবং সরণের পার্থক্য কত, দূরত্ব এবং সরণ কি সেম জিনিস কিনা, এবং আমরা এগুলো কোশ্চেন সলভ করাইছি। সো এই টপিকটা থেকে একটা এমসিকিউ কিন্তু যে কোনো একটা বোর্ডে চলে আসবে, একটা এমসিকিউ দেখবা যে কোনো একটা বোর্ডে এই টপিক থেকে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এরপরে যাই গ্রাফ বা লেখচিত্র সংক্রান্ত সিকিউ এমসিকিউ। তোমাদের টোটাল যতগুলো বোর্ড আছে তার মধ্যে অ্যাটলিস্ট 3 থেকে 4টা বোর্ডে গ্রাফ থেকে গতি অধ্যায়ে প্রশ্ন আসবে। অ্যাটলিস্ট 3 থেকে 4টা অধ্যায় গ্রাফ থেকে গতি অধ্যায় প্রশ্ন আসবে। এখন কি প্রশ্ন আসবে? প্রথমত হচ্ছে গতি কত ধরনের গ্রাফ হয়, এরা আমরা ক্লাসে দেখাইছি। সরণ সময় গ্রাফ, তারপর হচ্ছে বেগ সময় গ্রাফ, ত্বরণ সময় গ্রাফ। এগুলো আবার বিভিন্ন কেস হইতে পারে, সমবেগে হইতে পারে, সমমন্দনে হইতে পারে, সমত্বরণে হইতে পারে, অসমত্বরণ, মানে অনেকভাবে হইতে পারে। তো সব কিছু কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে। তো প্রথমত সরণ সময় এবং বেগ সময় গ্রাফের ঢাল থেকে তোমাকে হচ্ছে ত্বরণ কিংবা বেগ নির্ণয় করতে বলতে পারে, এইটা আসতে পারে। এরপরে গ্রাফের ক্ষেত্রফল থেকে বেগ ও সরণ নির্ণয়, এইটা অনেক বেশি আসে এবং এই জিনিসটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে, তুমি গ্রাফের ক্ষেত্রফল থেকে তুমি হচ্ছে বেগ সময় গ্রাফ দেওয়া থাকলে বেগ সময় গ্রাফের ক্ষেত্রফল থেকে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবা, ঠিক আছে। এরপরে হচ্ছে বিভিন্ন বেগে গ্রাফের বেগের প্রকৃতি। তুমি যখন দেখবা একটা গ্রাফ এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে, গ্রাফ এরকম, ধরো একটা গ্রাফ দেখলে এরকম, এটা হচ্ছে একটা বেগ সময় গ্রাফ। এদিকে হচ্ছে তোমার সময়, এদিকে হচ্ছে বেগ। সো ধরো গ্রাফটা এরকম গেছে, তারপরে আবার এরকম গেছে, তারপর আবার এরকম গেছে, তারপরে এরকম গেছে, তারপর আবার নিচে আসছে, এরকম এই টাইপের গ্রাফ তুমি দেখতে পারো। সো এই টাইপের গ্রাফে এই যে এই অংশটা কিভাবে কোন বেগে চলতেছে, এই অংশটা কোন বেগে চলতেছে, এই অংশটা কিভাবে চলতেছে, যেমন এই অংশে বেগ বাড়তেছে তার মানে এই অংশে ত্বরণ হচ্ছে, এই অংশে বেগ সমান আছে তার মানে সমবেগে চলতেছে, এই অংশে আবার ত্বরণ হয়েছে মানে বেগ বাড়তেছে তার মানে আবার ত্বরণ হয়েছে, তারপর আবার সমবেগে চলতেছে, তারপর হচ্ছে বেগ কমছে মানে মন্দন হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু তোমাকে গ্রাফ থেকে দেখাইতে বলতে পারে, প্রত্যেকটা অংশের বেগের প্রকৃতি ব্যাখ্যা করতে বলতে পারে, ত্বরণ হইতেছে কিনা এটা ব্যাখ্যা করতে বলতে পারে। সো এই কয়েকটা টাইপের প্রশ্ন পড়লে তুমি গ্রাফ থেকে গতি অধ্যায় থেকে যা আসবে সবকিছু আনসার করে ফেলতে পারবা, ঠিক আছে। চলো এরপরে যাই আমাদের টপিক 3, যেটা হচ্ছে গতির সমীকরণের সাহায্য। মানে আমাদের গতির যে 4-5টা সূত্র ছিল, যেমন s = ut + half at square, v² = u² + 2as, এই টাইপের যে সূত্রগুলো ছিল, এই সূত্রগুলোর সাহায্যে আমরা কিভাবে হচ্ছে মানে এই সূত্রগুলো থেকে কি কি ধরনের প্রশ্ন আসে একটু দেখে ফেলি। প্রথমত দুইটি গতিশীল বস্তুর বেগ কত সময় পর সমান হবে। দুইটি গতিশীল বস্তুর বেগ কত সময় পর সমান হবে, তোমাকে এরকম বলে দিবে প্রশ্নে যে একটা বস্তু সমবেগে চলতেছে আর একটা বস্তু হচ্ছে তার কিছুটা পিছন থেকে সমত্বরণে চলতেছে এবং তাদের বেগ কত সময় পরে সমান হবে। এই টাইপের প্রশ্ন তুমি এমসিকিউতে হোক সিকিউতে হোক একটা পাবা, যে কোনো একটা বোর্ডে এরকম একটা প্রশ্ন পাবা। এরপরে হচ্ছে দুইটি গতিশীল বস্তুর যাত্রাপথে কতবার মিলিত হবে কিংবা কতবার দেখা হবে, কত সময় পরে মিলিত হবে কিংবা কত দূরত্ব পরে মিলিত হবে, এই টাইপের প্রশ্ন বিগত বছরে অনেকবার আসছে, অসংখ্যবার আসছে। এবং এইটা তোমরা জানো যে একটা দ্বিঘাত সমীকরণের সূত্র আসে, ওই দ্বিঘাত সমীকরণের সূত্র থেকে তোমাকে হচ্ছে আমাদের এক্স এর যে ভ্যালুটা দ্বিঘাত সমীকরণ থেকে যেভাবে বের করি সেভাবে হচ্ছে আমরা টি এর ভ্যালুটা বের করি। এই সকল প্রশ্নে এই মিলিত হবে কিনা, দেখা হবে কিনা, এই সকল প্রশ্নে আমাদেরকে টি এর ভ্যালু বের করতে হবে। এবং টি এর যদি একাধিক বাস্তব মান থাকে তাহলে হচ্ছে একাধিকবার মিলিত হবে, যদি একটা বাস্তব মান থাকে তাহলে একবার মিলিত হবে, আর যদি কোনো বাস্তব
বাস্তব মান না আসে তাহলে হচ্ছে সেটা কি মিলিত হবে না। আচ্ছা, এরপরে বন্দুকের গুলি প্রবেশ, মানে বন্দুকের গুলি কোনো একটা তক্তায় প্রবেশ করবে এবং প্রবেশ করার পরে কিছুক্ষণ পর থেমে যাবে, বেগ হারাবে। আচ্ছা, এখানে দুইটা কনসেপ্ট আছে, দেখো খেয়াল করো, এই কনসেপ্ট থেকেও প্রশ্ন আসতে পারে। এটা এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, বাট সিকিউ তো চলে আসতে পারে। সো প্রথমত কথা হচ্ছে যে কিছু দূর গেল, ধরো অর্ধেক প্রবেশ করলো, একটা তক্তার দূরত্ব আছে 10 মিটার, 5 মিটার প্রবেশ করলো, প্রবেশ করার পরে বেগ 1/n অংশ হয় অথবা 1/n অংশ, 1/n অংশ হয় অথবা 1/n অংশ হারায়। এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস কিন্তু সেম না, এই দুইটা জিনিস কিন্তু সেম না। মানে ধরো একটা বন্দুকের থেকে গুলি ছুটছো, ওই গুলির আদি বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, জাস্ট ধরে নিলাম যে 10 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে প্রশ্নে বললো যে এই গুলিটা অর্ধেক প্রবেশ করার পরে তার বেগ অর্ধেক হয়ে যায়। তো বেগ অর্ধেক হয়ে যাওয়া মানে হচ্ছে কি 10/2 ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি এইটা না বলে যে তার বেগ 1/3 হয়ে যায়, তো সেক্ষেত্রে কি হবে, শেষ বেগটা হবে 10/3, যেটা আসবে সেইটা। কিন্তু ভাইয়া যদি তোমাকে প্রশ্নে এইটা বলে যে এই 10 মিটার পার সেকেন্ড বেগে যে গতিশীল বন্দুকটা গুলিটা ছিল, ওই গুলিটা তক্তার মধ্যে অর্ধেক প্রবেশ করার পরে তার বেগ হচ্ছে 1/n অংশ অর্ধেক হারায় অথবা 1/3 হারায়, তখন কি হবে? তখন দেখো, তার বেগ যেটা ছিল 10, হারাইছে কতটুকু, 10-এর 3 অংশ, তাহলে 10 - 10/3। এটা করার পরে যতটুকু বেগ পাবা অতটুকু হচ্ছে তার শেষ বেগ। মানে এইখানে কিন্তু সরাসরি 1/3 অংশ হারানো মানে 10/3 না, 1/3 অংশ হারানো মানে হচ্ছে 10 - 10/3, কতটুকু ছিল এবং কতটুকু কমছে, এই জিনিসটা খেয়াল করবা, ঠিক আছে? এরপরে লাস্টলি আসে থেমে যাবার আগে নির্দিষ্ট দূরত্ব বা তক্তার পুরুত্ব অতিক্রম করবে কিনা। এইখানে ইউজুয়ালি আমরা হচ্ছে এই যে v² = u² - 2as এই সূত্রটা ব্যবহার করি। মাইনাস ব্যবহার করতেছি কারণ হচ্ছে থেমে যাওয়ার কথা যখন বলছে, তার মানে অবশ্যই এই বন্দুকের যে শেষ, এই গুলির যে শেষ বেগ সেটা কিন্তু 0। সো এই জন্য থেমে যাওয়ার কথা বললে এই সূত্র ব্যবহার করে এসটা বের করতে হয়। এবং দেখা যায় ঘ নাম্বার এটা বের করতে বলে, গ নাম্বারের থেকে তুমি হচ্ছে ত্বরণটা বের করে ফেলো অলরেডি। অনেক সময় এখান থেকে বাধাদানকারী বলেরও মান বের করতে বলে, তক্তার বাধাদানকারী বল এইটাও কিন্তু বের করতে বলে, ঠিক আছে? তক্তার বাধাদানকারী বল এইটাও বের করতে বলে। সো এইটা বেসিক্যালি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, বাট চলে আসে যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলায় চলে আসে, তো এখান থেকে কিন্তু এটাও চলে আসতে পারে। সো চলো এরপরে যাই, গতি অধ্যায়ের লাস্ট টাইপ, সেটা হচ্ছে পরন্ত বস্তু। পরন্ত বস্তু সূত্র দিয়ে গাণিতিক সমস্যা, সেখান থেকে হচ্ছে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। এটা থেকে একটা প্রশ্ন কোনো একটা বোর্ডে আসবে, পরন্ত বস্তু থেকে একটা প্রশ্ন কোনো একটা বোর্ডে অবশ্যই আসবে। যে কি বলছে যে বল আকাশে উঠতে কত সময় লাগবে। ধরো তুমি একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করলা, সে কত সময় সর্বোচ্চ অবস্থানে যাইতে তার কত সময় লাগবে, তা কত সময় আকাশে থাকবে, মানে শূন্যে থাকবে কতক্ষণ, তারপর সর্বোচ্চ উচ্চতা কত, ঠিক আছে? এই জিনিসগুলো প্রশ্নে আসে, ঠিক আছে? আবার হচ্ছে এরকম সিচুয়েশন হইতে পারে যে একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলতেছি, একটা বস্তুকে নিচ থেকে উপরে ফেলতেছি, তারা কতক্ষণ পর একটা জায়গায় মিলিত হবে, ঠিক আছে? বা মিলিত হওয়া যখন হবে তখন তাদের বেগ কত। পরন্ত বস্তুর গ্যালিলিও 3টা সূত্র আছে, এই 3টা সূত্র থেকে লাস্ট যে সূত্রটা অর্থাৎ h=t² অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক যে সূত্রটা আছে, ওই সূত্র থেকে একটা এমসিকিউ কোন একটা বোর্ডে আসবে, তুমি এটা স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, এই সূত্র থেকে একটা এমসিকিউ কোন একটা বোর্ডে চলে আসবে। এবার পরন্ত বস্তুর লেখচিত্রগুলা, পরন্ত বস্তু যেহেতু হচ্ছে সমতরণে জি এর সাথে মানে জির জন্য নিচে নামে, তো সমতরণের যে লেখচিত্রগুলো আমরা শিখবো, ওই সমতরণের লেখচিত্রগুলো কিন্তু পরন্ত বস্তুর জন্য প্রযোজ্য হবে। এবং যখন উপরের দিকে যাবে তখন হচ্ছে নিক্ষিপ্ত বস্তু অথবা উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমবন্ধনের ক্ষেত্রে যেটা হয় সেই গ্রাফগুলো হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে মিলিত হবে কিনা বা কত দূরত্বে মিলিত হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে। পরন্ত বস্তু এবং উৎক্ষিপ্ত বস্তু, মানে একটাকে নিচ থেকে উপরে নিক্ষেপ করতেছো আর একটাকে উপর থেকে নিচে ফেলতেছো, তারা কোথায় কখন মিলিত হবে, এই টাইপের প্রশ্ন। এরপরে যাই আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বল। বল অধ্যায়ে দেখো প্রথমে যেই টপিকগুলো আমরা দিছি, টপিক 1-এ আমরা রাখছি হচ্ছে থিওরিটিক্যাল যে এমসিকিউগুলো আসতে পারে বা ক নাম্বার যে প্রশ্ন আসতে পারে, যেমন বলের ধারণা, জড়তা, নিউটনের গতি সূত্রগুলা, ঠিক আছে? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এগুলো লিখতে বলে অনেক সময়, ক নাম্বারে বলে নিউটনের প্রথম সূত্রটি লেখো, দ্বিতীয় সূত্রটি লেখো, ঠিক আছে? আবার মৌলিক বলের একটা টপিক আছে তোমাদের, 4 ধরনের মৌলিক বল হয়, ঠিক আছে? মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ওইগুলোর বৈশিষ্ট্য, উদাহরণ, কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো জড়তা, স্থিতি জড়তা, গতি জড়তাদের ব্যাখ্যা, ওই যে প্রশ্ন আসে না যে বাস চলা শুরু করলে যাত্রী পেছনের দিকে হেলে পড়ে কেন, বা হঠাৎ ব্রেক করলে যাত্রী কেন সামনের দিকে ঝুঁকে পড়ে, এই টাইপের প্রশ্ন কিন্তু খ নাম্বারের জন্য এবং এসকিউ এর জন্য
খুবই গুরুত্বপূর্ণ এসকিউ এর জন্য এবং খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মৌলিক বল এবং এদের বৈশিষ্ট্য, এইখান থেকে একটা এমসিকিউ চলে আসতে পারে, যেমন নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল, বা মহাকর্ষ বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য সৃষ্টি হয়, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে। এই টপিকটা দেখো, বাধা দানকারী বল কিংবা ত্বরণ নির্ণয়, এখানে বেসিক্যালি F = ma অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করব, কিন্তু একটু কাহিনী আছে। বাধাদানকারী বলের যে ম্যাথগুলো বা ব্রেক জড়িত বলের যে ম্যাথগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি পরীক্ষা আসে। এই যে কনটেক্সট দেওয়া থাকে এরকম যে নির্দিষ্ট দূরত্ব থেকে, ধরো একটা বাস আসতেছে 80 মিটার দূরত্বে, একজন অন্ধ ব্যক্তিকে দেখছে, এখন সেই বাসটা ব্রেক করে অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার আগে ব্রেক করে থামানো যাবে কিনা, বা বাধাদানকারী বলের মান কত, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। সো এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করো। আমি অনেকগুলা কোশ্চেন, এই যে এই ভিডিওর কমেন্টে হচ্ছে অনেকগুলা কোশ্চেন দিয়ে দিব যেগুলো হচ্ছে এই সকল টাইপ কভার করবে। সো অবশ্যই এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো টপিক 3, এখানে বল সময় লেখচিত্র অঙ্কন করতে বলে। সো বল সময় লেখচিত্র একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে কি, বল ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। এখন ঋণাত্মক কখন হয়, যদি মন্দন হয়, অর্থাৎ বেগ যদি হচ্ছে কমতে থাকে, তখন কিন্তু বলটা ঋণাত্মক হয়, কারণ F = ma আমরা জানি। সো এ যদি নেগেটিভ হয় তাহলে F কিন্তু নেগেটিভ হবে। সো বল সময়ের যে গ্রাফটা হয় সেটা দেখতে কিন্তু অনেকটা এরকম হয়, এই যে এরকম হবে গ্রাফটা দেখতে, ঠিক আছে? সো আমরা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকটাও রাখবো, নেগেটিভ দিকটাও রাখবো। ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকটাও রাখবো, এটা হচ্ছে পজিটিভ দিক, এটা হচ্ছে নেগেটিভ দিক। কারণ দেখা যাবে এই দিক বরাবর তো আমরা বল নিব, কারণ বল হচ্ছে লব্ধ রাশি বা পরাধীন রাশি, আর মৌলিক রাশি যেহেতু সময় বা স্বাধীন রাশির সময়, সেটাকে দিক বরাবর নিব। দেখা যাবে বল একবার এতটুকু হয়েছে, একবার নাই, আবার মাইনাস, এরকম হইতে পারে গ্রাফটা, ঠিক আছে? সো যাই হোক, এই গ্রাফটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এবং ওইখান থেকে অনেক সময় ঘাত বল নির্ণয় করতে বলতে পারে। সো এই গ্রাফের বল সময় গ্রাফটা একটু দেখে যাবা, ঠিক আছে? বল সময় গ্রাফটা একটু দেখে যাবা। এরপর মহাকর্ষ বল, যদিও মহাকর্ষ বল বা হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, এই টপিকটা অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট দেখছি একবার বোর্ডে প্রশ্ন চলে আসছে, সো এইটাও একটু দেখে যাইতে হবে, বাদ দেওয়া যাবে না একদমই। সূত্র দুটো দেখে যাবা, এবং সূত্র দুটো দেখে যদি চলে আসে সরাসরি সূত্র দিয়ে আসবে, খুব একটা কঠিন বা খুব একটা পেঁচানো গোছানো ম্যাথ আসবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে গাণিতিক সমস্যা, বেসিক্যালি বন্দুকগুলির যে ম্যাথগুলো আসে, ওই ম্যাথগুলো হচ্ছে এই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করতে হয়। এবং এইখান থেকেও একটা প্রশ্ন কোনো একটা বোর্ডে চলে আসবে, সেটা সিকিউ হোক কিংবা এমসিকিউ হোক, মানে বন্দুকগুলি দিয়ে আসতে পারে, অথবা নৌকা থেকে মানুষ লাফ দিচ্ছে, নৌকার শেষ বেগ কত, বন্দুকের শেষ বেগ কত, বন্দুকের পশ্চাৎ বেগ কত, এই টাইপের কোশ্চেনগুলো আসে। বাট এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ঘর্ষণ এবং সংঘর্ষ, যে টপিক 6, যেটা হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল থেকে প্রশ্ন আসে। তো প্রথমে এমসিকিউ আসে যে বিভিন্ন ধরনের ঘর্ষণের উদাহরণ, তোমাদের বইয়ে 4 ধরনের ঘর্ষণ নিয়ে কথাবার্তা বলা আছে, 4 ধরনের ঘর্ষণের উদাহরণ আসতে পারে। এরপর হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ বল, প্রতিক্রিয়া বল, বস্তুর ওজন নির্ণয় করতে বলতে পারে। মানে ঘর্ষণের যে সূত্রটা আছে, বেসিক্যালি ঘর্ষণ বল নির্ণয়ের জন্য সূত্রটা ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে কি F = হচ্ছে মিউ আর। সো আর কে অনেকে এমজি লেখে, সো F = হচ্ছে মিউ এমজি। দেখো, ঘর্ষণ বল জানা থাকলে তুমি ঘর্ষণ গুণাঙ্ক বা ভর যে কোনো কিছু বের করে ফেলতে পারবা, ওজন বের করে ফেলতে পারবা। আর ওজন আর ডব্লিউতে সমান, প্রতিক্রিয়া বল এবং ওজন এই দুটা কিন্তু আবার হচ্ছে কি সমান। তো যাই হোক, ঘর্ষণ বল বের করতে বলতে পারে, অথবা ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলতে পারে, এবং ঘর্ষণ বলের সাহায্যে কার্যকারী বল বা প্রদত্ত বল অথবা কার্যকারী ত্বরণ, ঘর্ষণযুক্ত যদি কোনো তল থাকে সেখানে কিন্তু এই জিনিসগুলো বলতে পারে। সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, এই যে কার্যকারী বল এবং প্রদত্ত বল। প্রদত্ত বলকে আমরা বড় হাতের F দিয়ে প্রকাশ করি, প্রদত্ত বলকে আমরা হচ্ছে বড় হাতের F দিয়ে প্রকাশ করি, মাইনাস ছোট হাতের F হচ্ছে ঘর্ষণ বল, ইকুয়ালস টু কার্যকারী বলকে আমরা MA দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? দেখো, এখান থেকে যে MA বের করলে তুমি কার্যকারী বল বের করতে পারতেছো, যদি শুধু A বের করো তাহলে তুমি হচ্ছে কি কার্যকারী ত্বরণ বের করতে পারতেছো। সো যেটাই হোক, এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথ চলে আসবে, ঠিক আছে? এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথ চলে আসবে। তো ঘর্ষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। লাস্টলি, স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কি হবে না, এইটা ভাইয়া আসবেই, মানে কোনো মিস নাই। অ্যাটলিস্ট 2টা বোর্ডে এখান থেকে প্রশ্ন সিকিউতে আসবে, এটা তুমি শিওর থাকো যে সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কি হবে না, ঠিক আছে? প্রথমত এটা আসে যে সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কি হবে না। গ নাম্বার অনেক সময় আসে যে মিলিত বেগ বের করতে বলে, ঠিক আছে? মিলিত বেগ বের করতে বলে, মানে দুইটা সংঘর্ষ হওয়ার পরে দেখা গেছে গাড়ি দুইটা একই দিকে একই বেগে চলতেছে, তো তখন তাদের মিলিত বেগ বের করতে বলে। তোমাদেরকে একটা শর্টকাট বলি, দেখো, সবসময় মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা। যদি দেখো যে সংঘর্ষের পরে বস্তু দুইটা মিলিত বেগে চলতেছে, ঠিক আছে? যদি মিলিত বেগে চলে, মিলিত বেগে চললে
সংঘর্ষ অবশ্যই অস্থিতিস্থাপক হবে, কখনোই স্থিতিস্থাপক হবে না। যদি সংঘর্ষের পরে বস্তু দুইটা যে কোনো দিকে মিলিত বেগে চলে, মানে সমান বেগে চলে, তাহলে সংঘর্ষ অবশ্যই অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার শর্ত হচ্ছে সংঘর্ষের আগে দুইটা বস্তুর বেগের পার্থক্য এবং সংঘর্ষের পরে দুইটা বস্তুর বেগের পার্থক্য সমান হইতে হয়। সো ওই জিনিস আসতে পারে মিলিত বেগ বা ভিন্ন ভিন্ন শেষ বেগ নির্ণয়। তোমাদের বইয়ে দেখবা V1 নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, V2 নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। এই জিনিসটাও কিন্তু তোমাকে বের করতে বলতে পারে। সবসময় যে সংঘর্ষ মিলিত বেগে বস্তু চলবে এমন না, স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তু কিন্তু ডিফারেন্ট বেগে চলবে। সো ওই জিনিসও কিন্তু বের করতে বলতে পারে। লাস্টলি, কত সময় পরে সংঘর্ষ হবে কিংবা কোন বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে অথবা বস্তু কোন দিকে যাবে, এই টাইপের প্রশ্ন একটা চলে আসবে। তো যাই হোক, সংঘর্ষ থেকে তুমি শিওর থাকো যে একটা সিকিউ তোমার পরীক্ষাতে আসতেছে, কোনো মিস নাই এটাতে, ঠিক আছে? তো যে কোনো বোর্ডে চলে আসতে পারে, তো সবাই একটু দেখে যাবা। এরপরে চলে যাই লাস্ট আর একটা টপিক, পুলি অথবা কপিকল। এই টপিক থেকে সবাই অনেক বেশি চিন্তায় থাকে যে টপিক থেকে প্রশ্ন আসবে কিনা। এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, বাট চান্সেস অত বেশি নাই, তাও একটু দেখে যাবা। পুলি অথবা কপিকলের যে টপিকগুলো, ঘর্ষণযুক্ত তল আসতে পারে, ঘর্ষণ ছাড়া তল আসতে পারে, টার্ন বল বের করতে বলতে পারে, অথবা হচ্ছে পুলির কার্যকরী ত্বরণ বা পুলি সিস্টেমের কার্যকরী ত্বরণটা বের করতে বলতে পারে। সেখানে তোমাকে ভর অবশ্যই বলে দিবে, সিস্টেমটা কোন দিকে যাবে এটা তুমি ভর দেখে বুঝবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের যে কাজ ক্ষমতা শক্তি, অর্থাৎ অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি। এই অধ্যায় থেকে আমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা একটু দেখবো যে কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ। টপিক 1 যেটা হচ্ছে কৃতকাজ নির্ণয়, এটা থেকে সিকিউর চেয়েও এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। সিকিউ এর গ নাম্বারে এই টাইপের প্রশ্ন চলে আসে, যেখানে হচ্ছে বেসিক্যালি কর্মদক্ষতার সাথে রিলেট করে যে ম্যাথগুলো আসে, ওইখানে হচ্ছে পাম্প কাজ করতেছে, কতটুকু কাজ করবে এটা বের করতে বলে। এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে W = mgh এই সূত্রটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো হেলানো তলের কৃতকাজের জন্য যে W = mgh টা ব্যবহার করা হয়। সরলরৈখিক তলের কৃতকাজের জন্য নরমালি হচ্ছে W = fs এটাই ব্যবহার করা হয়। অনেক সময় হচ্ছে মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে W = fs cos θ এটা ব্যবহার করতে হবে। কখন কাজ শূন্য হবে অথবা কখন ধনাত্মক হবে অথবা কখন ঋণাত্মক হবে, বা কখন সর্বনিম্ন হবে কখন সর্বোচ্চ হবে, এই টাইপের প্রশ্নগুলো চলে আসে। সো এই জিনিসটা, এই যে শূন্য হওয়া, ধনাত্মক হওয়া, ঋণাত্মক হওয়া, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। তোমার বল শূন্য হইলে কৃতকাজ শূন্য হইতে পারে, সরণ শূন্য, বল আছে সরণ শূন্য তখনও কৃতকাজ শূন্য হইতে পারে। আবার বল এবং সরণ দুইটাই আছে, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেমন এই দিকে হচ্ছে আমার সরণ হচ্ছে আর বল প্রয়োগ করতেছে এই দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে 90 ডিগ্রি। এখন cos 90 এর ভ্যালু হচ্ছে 0, সো তখন কিন্তু কৃতকাজ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকবে তখন কৃতকাজ 0 হবে। তো ধনাত্মক কখন হবে? W হচ্ছে ধনাত্মক কখন হবে? যখন থিটা 90 ডিগ্রি থেকে ছোট, থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। আর W ঋণাত্মক হবে কখন? যখন হচ্ছে থিটার মান 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ এটা হচ্ছে সূক্ষ্মকোণ হলে ধনাত্মক হবে কৃতকাজ, থিটা যদি স্থূলকোণ হয় তাহলে হচ্ছে কৃতকাজ কি হবে? ঋণাত্মক হবে। সর্বোচ্চ কখন হবে? যখন থিটা 0 ডিগ্রি, যখন থিটা হচ্ছে 0 ডিগ্রি তখন সর্বোচ্চ হবে। যখন থিটা যখন হচ্ছে 180 ডিগ্রি, থিটা যখন 180 ডিগ্রি তখন হচ্ছে কৃতকাজ ঋণাত্মক হবে বা সর্বনিম্ন হবে। ঋণাত্মক তো হবেই, সাথে হচ্ছে সর্বনিম্ন হবে। বুঝে গেছে বিষয়টা? এরপরে হচ্ছে স্প্রিং সংক্রান্ত গাণিতিক সমস্যা। স্প্রিং এর একটাই সূত্র আছে এবং ওই সূত্র দিয়ে স্প্রিং ধ্রুবক বের করতে বলতে পারে, অথবা স্প্রিং এর সংকোচন প্রসারণ বের করতে বলতে পারে, অথবা নিচে একটা বস্তু স্প্রিং রাখা আছে, ওইটার উপরে একটা বস্তু উপর থেকে ফেলা হইলো, ওই বস্তুর পড়ার পরে স্প্রিং এর সংকোচন প্রসারণ কতটুকু হবে এই জিনিস বের করতে বলতে পারে। সো এই সব ক্ষেত্রে একটু মনে রাখবা যে স্প্রিং এর যে সূত্রটা W = ½ kx², এটা হচ্ছে স্প্রিং এর কৃতকাজ অথবা স্প্রিং এর যে বিভব শক্তি সংকোচন প্রসারণে সঞ্চিত থাকে সেটা। সো এইটা উপরে যখন একটা স্প্রিং এর উপরে যখন উপর থেকে একটা বস্তু তুমি ফেলতেছো, তো সে যেই গতিশক্তি নিয়ে পড়তেছে অথবা যত উচ্চতা থেকে যেই বিভব শক্তি নিয়ে পড়তেছে সেইটা আর এই জিনিসটাকে সমান ধরে তোমাকে এক্স বের করতে হইতে পারে, অথবা ওই বস্তুর ভর বের করতে হইতে পারে। যেটাই হোক না কেন, স্প্রিং থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট যে কোনো একটা বোর্ডে স্প্রিং থেকেও প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, এরপরে যাই গতিশক্তি, বিভব শক্তি এবং এদের সম্পর্ক। দেখো ভাইয়া, গতিশক্তি, বিভব শক্তি থেকে অনেক টাইপের প্রশ্ন হয়। তো আমি সকল টাইপ এখানে লিখে দিয়েছি যে কোন কোন ধরনের টাইপ আসতে পারে। যেমন একটা বস্তুকে উপর থেকে নিচে ছাড়তেছি, ভূমিতে আঘাত করার মুহূর্তে তার গতিশক্তি কত, এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে গতিশক্তির সাহায্যে কৃতকাজ বের করা, মানে তুমি একটা বস্তু সরলরৈখিক পথে চলতেছে, শুরুতে একটা বস্তু এত বেগে চলছে, কিছুক্ষণ পরে তার বেগ এত হয়েছে, তো তার গতিশক্তির পরিবর্তন বের করলে আমরা কৃতকাজটা বের করতে পারি। এগুলো আমরা ক্লাসে দেখাইছি, যারা আমাদের সাথে এসএমপিতে ছিল জানো যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যত টাইপ আছে সব টাইপ আমি কিন্তু দেখাইছি ক্লাসে।
এরপরে হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক এবং ভরের সম্পর্ক, এবং এইখান থেকে তোমাকে ভরবেগ অথবা ভর অথবা বেগ যে কোনো কিছু নির্ণয় করতে বলতে পারে। এরপরে প্রসঙ্গ তলের সাপেক্ষে তোমাকে বিভব শক্তি নির্ণয় করতে পারে। এখন প্রসঙ্গ তল বলতে আমরা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই বুঝি ভূমিকে, বাট পরীক্ষা যদি ভূমি না বললে অন্য কোনো প্রসঙ্গ তল বলে দেয়, তাহলে সেই প্রসঙ্গ তলটা ভূমি থেকে মানে বস্তু থেকে কতটুকু নিচে অথবা বস্তু ওই প্রসঙ্গ তল থেকে কতটুকু উপরে আছে, এই জিনিসটা বুঝে কিন্তু বিভব শক্তিটা নির্ণয় করতে হবে। লাস্টলি এই যে টপিকটা, এখান থেকে একটা প্রশ্ন এবছর কোন একটা বোর্ডে চলে আসবে, সো এটাকেও খুবই গুরুত্ব দিয়ে পড়ো। সেটা হচ্ছে যে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে বা তিনগুণ হবে বা অর্ধেক হবে বা 1/3 হবে, এই টাইপের প্রশ্ন। অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির সম্পর্ক থেকে তুমি হচ্ছে উচ্চতাটা বের করবা, যে বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যান্ত্রিক শক্তির নিত্যতা, এইটা তো অনেকবার অনেক বোর্ডে আসছে। সো এই টপিক তো কি কোনোভাবেই স্কিপ করা যাবে না, যে একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলতেছে তোমার নিচ থেকে উপরে নিক্ষেপ করতেছি, বিভিন্ন অবস্থানে তার মোট শক্তি সমান কিনা এই জিনিস দেখাইতে বলে। সো এইটা থেকেও কিন্তু একটা প্রশ্ন যে কোনো বোর্ডে চলে আসবে, এটাকে একদম ইনফিনিটি স্টার, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ক্ষমতা এবং কর্মদক্ষতা। দেখো ক্ষমতা কর্মদক্ষতা থেকে কিন্তু ম্যাথ আসে, সবচেয়ে বেশি ম্যাথ কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে ক্ষমতা কর্মদক্ষতা থেকেই আসে। তো ক্ষমতা থেকে নর্মালি হচ্ছে কৃতকাজ এবং ক্ষমতার যে সম্পর্ক, ওই সম্পর্কের সাহায্যে ক্ষমতা নির্ণয় করতে বলতে পারে, আবার ওই সম্পর্ক থেকে কৃতকাজ নির্ণয় করতে বলতে পারে। তারপর হচ্ছে বেগ ও বলের সাহায্যে ক্ষমতা নির্ণয় করা। আমরা জানি যে এরকম একটা ফর্মুলা আছে, P = F × V, অনেকেই হচ্ছে এটা জানে না। সো বল এবং বেগ দেওয়া থাকলে কিন্তু আমরা ক্ষমতা বের করে ফেলতে পারি, সো এটা অসুবিধার কিছু নাই। এরপরে হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা অথবা লব্ধ কার্যকর শক্তি, প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তি নির্ণয় করতে বলতে পারে, যেটা কর্মদক্ষতার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি যে কর্মদক্ষতা ইটা হচ্ছে P_out / P_in, এই ফর্মুলা থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কর্মদক্ষতার নির্ণয়, কর্মদক্ষতার পরিবর্তন, কর্মদক্ষতার পরিবর্তনে কার্যকর ক্ষমতার কি ধরনের পরিবর্তন হয়, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কুয়া বা ট্যাঙ্ক খালি বা পূর্ণ করার ম্যাথ, পানির ভর বের করতে বলতে পারে, উচ্চতা নির্ণয় করতে বলতে পারে, কৃতকাজ নির্ণয় করতে বলতে পারে। ওভারঅল এই টপিকটা পুরোটাই গুরুত্বপূর্ণ, এবং এই টপিকের যেই টাইপ কোশ্চেন আসে এগুলো বলে দিছে, এগুলো একটু দেখো, এবং সিকিউগুলোতে আমি দিয়ে দিব অবশ্যই, যে কোন সিকিউগুলোতে তুমি হচ্ছে সকল টাইপের প্রবলেম পেয়ে যাবে, সমস্যা নাই। এরপরে শব্দ তরঙ্গ থেকে দেখো, প্রথম টাইপটা হচ্ছে টপিকটা হচ্ছে স্প্রিং অথবা সরল দোলক, যেখানে স্প্রিং অথবা সরল দোলকের দোলনকাল নির্ণয় করতে বলতে পারে, স্প্রিং এর ভর নির্ণয় করতে বলতে পারে, কিংবা সরল দোলক যেই সুতার সাহায্যে ঝুলানো আছে ওই সুতার দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। স্প্রিং এর ঝুলানো বস্তুর ভর, এম কিন্তু হচ্ছে স্প্রিং এর ভর না, স্প্রিং এর ঝুলানো বস্তুর ভর, এটা মনে রাখবা। অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বলতে পারে, এটা একটা সূত্র, মানে দুইটা সূত্র দিয়ে অনেক কিছু বের করতে বলতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দোলনকাল বের করতে বলে, এবং দোলনকালের পরিবর্তনও বের করতে বলতে পারে। এই যে দেখো, দোলনকালের পরিবর্তনও বের করতে বলতে পারে, যেহেতু দোলনকাল কার্যকারী দৈর্ঘ্যের উপর নির্ভর করে। যেমন আমি যদি সূত্রটা দেখাই, যদিও এই ক্লাসে আমি কিন্তু পড়াচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে কি কি আসবে। সো পড়ানো যা অলরেডি পড়াই ফেলছি, এগুলো তো এখন আসলে পড়ানোর কিছু নাই। যেমন T = 2π√L/g, এই সমীকরণটার বা এই সূত্র থেকে আমি 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, আর অভিকর্ষ মানে ভূপৃষ্ঠে যদি থাকে তাহলে জিটাও কনস্ট্যান্ট ধরা যায়। তাহলে সেক্ষেত্রে টি এবং আমাদের যে সুতায় ঝুলাইছি সরল দোলককে, সেই সুতার কার্যকারী দৈর্ঘ্য এরা কিন্তু পরস্পরের সমানুপাতিক। কিরকম সমানুপাতিক? সময় হচ্ছে বা দোলনকাল হচ্ছে সুতার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। সো বুঝতে পারতেছো যে একটা বাড়াইলে আর একটা বাড়বে, ঠিক একইভাবে স্প্রিং এর যে সূত্রটা আছে ওইখান থেকেও স্প্রিং ধ্রুবকের সাথে দোলনকালের একটা সম্পর্ক আছে, সেই পরিবর্তনগুলো বের করতে বলতে পারে। এরপরে এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে তরঙ্গ অধ্যায়ে, কোনো মিস নাই, যে কোনো একটা বোর্ডে তরঙ্গ অধ্যায়ে এই টপিক থেকে একটা প্রশ্ন চলে আসবে। যেমন তোমাকে দুটো তরঙ্গ দেওয়া থাকবে, মানে ছবি দেওয়া থাকবে তরঙ্গের, এইদার সেটা হইতে পারে এরকম, আবার হইতে পারে এরকম, ঠিক আছে। অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য দুই ধরনের তরঙ্গের ছবি দেওয়া থাকতে পারে তোমাকে, সেখান থেকে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে, তোমাকে পর্যায়কাল বের করতে পারে, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য এবং পর্যায়কালের অনুপাত নির্ণয় করতে বলতে পারে, বেগ বের করতে বলতে পারে, সব কিছুই বলা সম্ভব। সো এই টপিকটা কিন্তু ভাই একটু গুরুত্ব দিও, ঠিক আছে, এই টপিকটা একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। এরপরে হচ্ছে শব্দের বেগের সাথে মাধ্যম এবং তাপমাত্রার সম্পর্ক। সো আমরা জানি যে মাধ্যম চেঞ্জ হলে শব্দের বেগ চেঞ্জ হয়, কারণ শব্দ যেহেতু একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, সো এর মাধ্যমের উপর নির্ভরশীলতা আছে। তো মাধ্যম যখন চেঞ্জ হয় শব্দের বেগ চেঞ্জ হয়, এবং শব্দের বেগের সাহায্যে মাধ্যম নির্ণয় করা যায়। যেমন বায়ুতে 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার/সেকেন্ড। যদি তুমি কোনো মাধ্যমে 0°C বা 273 কেলভিন তাপমাত্রায় দেখো যে শব্দের বেগ 330, তাহলে তুমি বুঝতে পারতেছো যে ওই মাধ্যমটা হচ্ছে বায়ু। আবার 1493 যদি দেখো 273 কেলভিন তাপমাত্রায়, তাহলে বুঝতে পারতেছো যে ওই মাধ্যমটা হচ্ছে পানি।
ব্যাপারটা বুঝছো? সেরকম শব্দের বেগ নির্ণয় করে মাধ্যম কিন্তু আমরা বলতে পারি। বুঝা গেছে? আচ্ছা, এই টপিকটা দেখো, যে মাধ্যম ও শব্দের উৎসের সাথে কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক দিয়ে ম্যাথ। দেখো, মাধ্যম যখন সেম থাকে তখন কিন্তু শব্দের বেগ সেম থাকে। আবার উৎস অর্থাৎ যেই শব্দ, ধরো এখানে একটা আমার হাতে একটা কিছু আসছে, এটাকে আমি শব্দ এরকম বাইরে দিচ্ছি, শব্দ তৈরি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে উৎস। এই উৎস যদি সেম থাকে তাহলে শব্দের কম্পাঙ্ক সেম থাকবে। তো এই সম্পর্ক দিয়ে কিছু সূত্র আছে এবং এগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি করছে, যে তরঙ্গর ক্লাসটা নিছি ওই ক্লাসে একদম ইন ডিটেলসে দেখাইছি। তো এগুলো একটু দেখে ফেলবা। এবং প্রতিধ্বনি, এটা তো সবাই জানে যে এই অধ্যায়ে প্রতিধ্বনি থেকে প্রশ্ন আসে, তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। তো প্রতিধ্বনি থেকে কী কী ধরনের প্রশ্ন আসে সেটা এখানে লেখা আছে, এই টাইপের প্রশ্নগুলো একটু দেখে ফেলবা, ঠিক আছে? এরপরে চলে যাই আমাদের আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনে শুরুতে হচ্ছে আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে, তারপর হচ্ছে প্রতিফলন কোণ, আপতন কোণ, এগুলো নির্ণয় করতে বলে। আর বিভিন্ন ধরনের প্রতিফলন, যেমন নিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন, এইগুলো কোনটা কখন হবে বা কোন তলে হবে। তারপর শোষণ নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে, যেগুলো হচ্ছে অবশ্যই এমসিকিউ কিংবা এসকিউতে আসবে, কখনোই হচ্ছে সিকিউতে শোষণ থেকে প্রশ্ন আসার কথা না। তারপর গোলীয় দর্পণের প্রতিবিম্ব এবং এফ, ইউ ও ভি এর সম্পর্ক। সো গোলীয় দর্পণের এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, এবং এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, 1/f = 1/u + 1/v। তোমরা এটা জানো, 1/f = 1/u + 1/v। এই সূত্র দিয়ে এখান থেকে ম্যাথ আসতে পারে। সো যে কোনো দুইটা দেওয়া থাকবে, বাকি একটা বের করতে বলবে। এবং এখানে প্লাস মাইনাস বা সাইন কনভেনশনের কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা ক্লাসে পড়াইছি, সো এগুলো নিয়ে আমি এখন আর কথা বলবো না। এবং উত্তল দর্পণ এবং অবতল দর্পণে বিভিন্ন অবস্থানে রশ্মিচিত্র অঙ্কন। এখানে জাস্ট অবতল দর্পণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ অবতল দর্পণে টোটাল 60টা, অবতল দর্পণে টোটাল হচ্ছে আমরা 60টা অবস্থানের রশ্মিচিত্র দেখি। এবং এইখানে মনে রাখবা যে পজিশন 5 এবং হচ্ছে পজিশন 6, এই দুইটা পজিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে বক্রতার কেন্দ্র, মানে সিতে যদি আলোকরশ্মি মানে লক্ষ্যবস্তু রাখি, তাহলে যে আমাদের প্রতিবিম্ব সিতে তৈরি হয়, এই জিনিসটা অনেক বোর্ডে অনেকবার আসে এবং এবছরে কোনো একটা বোর্ডে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই লাস্ট বিবর্ধন। বিবর্ধন থেকেও প্রশ্ন আসে, বিবর্ধন ঘ নাম্বারে বিবর্ধন থেকে বেসিক্যালি প্রশ্ন আসে। বিবর্ধনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হচ্ছে একটা বস্তু কতটুকু মানে বস্তু থেকে বিম্বটা বিবর্ধিত কিনা, বড় কিনা, ছোট কিনা, রৈখিক বিবর্ধন বের করতে পারি, ঠিক আছে? সো এই তো গেল আলোর প্রতিফলন। এরপরে হচ্ছে স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ থেকে প্রথম টপিক হচ্ছে চার্জের কোয়ান্টাম, তড়িতাহন বা তড়িতাবেশ। দেখো, একটা নিরপেক্ষ বস্তুকে তুমি কিভাবে আহিত করতে পারবা বা আহিত করার প্রক্রিয়াটাকে, এটা ঘ নম্বরে আসে। চিত্র আঁকতে বলে অনেক সময়, চিত্র এবং ব্যাখ্যা। আর চার্জের কোয়ান্টাম থেকে তোমাকে ইলেকট্রনের সংখ্যা বা হচ্ছে চার্জের পরিমাণ, এই জিনিসগুলো বের করতে বলতে পারো, যে কিউ = NE, যে ফর্মুলাটা ছিল ওইখান থেকে। কুলম্বের সূত্র থেকে তোমাকে দুইটা আধানের মধ্যবর্তী বল বের করতে বলতে পারে, দূরত্ব বের করতে বলতে পারে, চার্জের পরিমাণ বা আধানের পরিমাণ বের করতে বলতে পারে, এবং আধান পরিবর্তন করলে বলের কিরূপ পরিবর্তন হবে বা দূরত্ব পরিবর্তন করলে বলের কিরূপ পরিবর্তন হবে, এই জিনিসগুলো আসতে পারে। এবং এটা সিকিউ এমসিকিউ দুইটার জন্যই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব। তো তড়িৎ প্রাবল্য নরমালি নির্ণয় করতে বলতে পারে। আবার তড়িৎ প্রাবল্য দুইটা আধানের মধ্যবর্তী কোন স্থানে শূন্য হবে, কোন স্থানে সমান হবে, কোথায় একটা চার্জ নিয়ে আসলে সে হচ্ছে নিরপেক্ষ থাকবে বা নিরপেক্ষ থাকবে না, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি আসে এই অধ্যায় থেকে। এরপরে ধারক ও ধারকত্ব থেকে প্রশ্ন আসে। ধারক ও ধারকত্ব থেকে গোলীয় পরিবাহের ধারকত্ব, ধারকের সঞ্চিত শক্তি, এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আধানের প্রবাহ অথবা ইলেকট্রনের প্রবাহ, যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, যদি তুমি হচ্ছে কি করো, দুইটা পরিবাহীকে স্পর্শ করাও, পরিবাহী তার দ্বারা স্পর্শ করাও, তাহলে সো এই টপিকটা একটু দেখে যাও কোন একটা বোর্ডে, এই টপিক থেকে একটা সিকিউ শিওর আসতেছে। লাস্টলি প্রথম অধ্যায়। সো প্রথম অধ্যায়ে আমরা জানি যে প্রথম অধ্যায় আসলে খুব একটা মানে কঠিন কিছু আসার মতো কিছু নাই। শুরুতে মৌলিক রাশি 9 কোনটা, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন একক এবং তাদের মধ্যে সম্পর্ক, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? মৌলিক রাশি থেকেও এমসিকিউ আসতে পারে। এবং পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ যে অংশটা আছে, যে কোন বিজ্ঞানী কি করছে, ঠিক আছে? যেমন হচ্ছে কি বলে আলবার্ট আইনস্টাইন কি দিছে, তারপর হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দিছে, মানে কোয়ান্টাম তত্ত্ব কে দিছে, তারপর হাবল কি করছে, এই টাইপের প্রশ্নগুলো চলে আসে। লব্ধ রাশি এবং মাত্রা, অনেক সময় বলবে যে ক্ষমতা কি লব্ধ রাশি প্রমাণ করো, ঠিক আছে? তারপর হচ্ছে শক্তির মাত্রা কি, কাজের মাত্রা কি, এই জিনিসগুলো চলে আসে এই অধ্যায় থেকে। স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজ, এখান থেকে মানে দুটা টাইপের প্রশ্ন আসে স্লাইড ক্যালিপাস থেকে। সেটা হচ্ছে যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে বলে, অথবা স্লাইড ক্যালিপাসের সাহায্যে বস্তু দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। এই দুটো প্রশ্ন আসে, ঠিক আছে? দুটো ধরনের প্রশ্ন আসে। আর স্ক্রু গজ থেকে স্ক্রু গজের ন্যূনাঙ্ক নির্ণয় করতে বলে, অথবা স্ক্রু গজের সাহায্যে ব্যাস নির্ণয় করতে বলে। সো এগুলো একটু দেখবা। এরপরে হচ্ছে ত্রুটি।
দেখো ত্রুটি থেকেই ঘ নাম্বারের ম্যাথ আসবে, এটা মোটামুটি 100% শিওর বলা যায়। এবং এইটা জানার জন্য তোমাকে বিভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের কিছু সূত্র আছে, এগুলো একটু জানতে হবে। পাশাপাশি হচ্ছে চূড়ান্ত ত্রুটি দেওয়া থাকলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলতে পারে, আবার অনেক সময় চূড়ান্ত ত্রুটি দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যে স্কেল নিয়ে কাজ করতেছি ওই স্কেলের ক্ষুদ্রতম ঘরের এক ভাগকে আমরা হচ্ছে অর্ধেক ধরে তারপরে ওইটাকে চূড়ান্ত ত্রুটি ধরে হচ্ছে আমরা ম্যাথ করব। তারপরে দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটি দেওয়া থাকবে এবং তোমাকে ক্ষেত্রফল কিংবা আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি বের করতে বলতে পারে। সো এই যে টপিকগুলো বললাম টোটাল 20টা বা 22টা টপিক, এই 20টা 22টা টপিক তুমি যদি ভালো করে পড়ে যেতে পারো এবং ওইখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার হলে যে কোনো প্রশ্নকে তোমার অপরিচিত মনে হবে না, তুমি দেখে বুঝবা যে না এই প্রশ্নটা আমি করে আসছি। জাস্ট এই টপিকগুলোর এই প্রবলেমগুলো যেগুলো আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব এগুলো একটু করে যাও ভাইয়া। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।